বেরিয়ে আসছে আসাদ সরকারের মানব কসাইখানায় ভয়ঙ্কর সব নির্যাতনের খবর। কেন এর নাম শুনে শিউরে ওঠে সবাই? গাজা লেবাননের পর এবার সিরিয়ায় দফায় দফায় হামলা ইসরায়েলের। উদ্দেশ্য কি ইরানকে দুর্বল করা? শত শত বাংলাদেশি ভারতে অনুপ্রবেশ করেছে, অভিযোগ আসামের মুখ্যমন্ত্রীর। অবৈধদের ধরতে দিল্লিতে অভিযান। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর থেকেই নানা ভয়াবহ তথ্য বেরিয়ে আসতে শুরু করেছে দেশটির কুখ্যাত সেদনায়ার কারাগার দিয়ে, যেটি পরিচিত মানব কসাইখানা নামে। এই কারাগার নিয়ে গোটা বিশ্বেই চলছে তুমুল আলোচনা। তাই প্রশ্ন আসে, কেন ওই কারাগারের নাম দেওয়া হয়েছে মানব কসাইখানা? কি কি ভয়ঙ্কর পদ্ধতিতে শারীরিক ও মানসিক নির্যাতন চলত সেখানে? কেন সেই কারাগারের নাম শুনলেই ভয়ে শিউরে ওঠে সাধারণ মানুষ তো বটেই, এমনকি মানবাধিকার কর্মীরাও? ভয়াবহ বিষয় হলো, এমন কারাগার সিরিয়ায় একটি বা দুইটি নয়, 50টিরও বেশি। মানব কসাইখানার নৃশংস সেই সব নির্যাতন নিয়ে মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্ট। কেউ হারিয়েছেন মানসিক ভারসাম্য, কেউ বা হয়ে গেছেন অনুভূতি শূন্য। সিরিয়ার কুখ্যাত সেদনায়া কারাগারের নির্মম পাশবিকতা নাড়িয়ে দিয়েছে পুরো বিশ্বকে। সিরিয়ায় বাশার আল আসাদের সরকার পতনের পরই খুলে দেওয়া হয়েছে কুখ্যাত কারাগার সেদনায়ার ফটক। ছাড়া পেয়েছেন বছরের পর বছর ধরে বন্দী হয়ে থাকা বিরোধী মতের মজলুম কয়েদিরা। মুক্ত স্বাধীন পৃথিবীতে বিচরণের ভাগ্য হয়েছে অনেকের, আবার অনেকেই অমানবিক নির্যাতনের শিকার হয়ে পড়ে রয়েছেন লাশ হয়ে। দীর্ঘদিন পর প্রিয়জনকে কাছে পেয়ে কেউ হয়েছেন খুশিতে আত্মহারা, আবার কেউ হন্যে হয়ে এখনো খুঁজে বেড়াচ্ছেন হারিয়ে যাওয়া স্বজনকে। বাশার আল আসাদের নিপীড়নের সাম্রাজ্য থেকে বন্দীদের মুক্তি হওয়ার খবর শুনে ভাইকে খুঁজতে বের হয়েছেন 27 বছর বয়সী নারী হায়াত আল তুর্ক। 14 বছর ধরে নিখোঁজ থাকা ভাইয়ের সন্ধানে সেদনায়া কারাগারের সামনেই দিন কাটাচ্ছেন তিনি। আমি এখানেই খাই, এখানেই ঘুমাই। 4 দিন হলো বাড়ি যাইনি। যাকে দেখছি তাকে আমার ভাইয়ের কথা জিজ্ঞেস করছি। আমি আমার ভাইকে দেখে চিনতে পারবো কিনা তাও জানি না। এখান থেকে বের হওয়ার পর সবার চেহারাই পাল্টে গেছে। বাশার আল আসাদের সরকারের টর্চার সেল হিসাবে একটি দুটি নয়, ছিল 50টিরও বেশি কারাগার। এসব আটক কেন্দ্রে অগণিত বন্দীর বিরুদ্ধে 72টিরও বেশি ভিন্নধর্মী নির্যাতন পদ্ধতি ব্যবহার করা হতো বলে জানিয়েছে সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস। সিরিয়ার দামেস্কের কাছে অবস্থিত সেদনায়া কারাগারকে বলা হতো মানব কসাইখানা। এখানে প্রতিদিন বন্দীদের ওপর চালানো হতো এমন অমানবিক অত্যাচার যা শুধু সিনেমাতেই কল্পনা করা সম্ভব। নির্যাতনের মধ্যে রয়েছে শারীরিক সহিংসতা, মানসিক নির্যাতন এবং ছোট কক্ষে একাকী বন্দিত্ব। শারীরিক নির্যাতনের মধ্যে রয়েছে বন্দীদের শরীরে ফুটন্ত পানি ঢালা, ডুবিয়ে শ্বাসরোধ করা, বৈদ্যুতিক শক ব্যবহার, নাইলন ব্যাগ পুড়িয়ে তা শরীরে প্রয়োগ করা, সিগারেটের ছ্যাঁকা দেওয়া, আঙ্গুল ও চুলের গোড়া বা কানসহ সংবেদনশীল অংশ পোড়ানো এবং জোরপূর্বক চুল উপড়ে ফেলা বা ধারালো অস্ত্র দিয়ে অঙ্গহানি করা। বন্দী হওয়া নারীদের উপর বিভিন্ন ধরনের শারীরিক নিপীড়ন চালাত আসাদ সেনারা। বিদ্রোহীরা এসব নারী বন্দীদের মুক্তি দেওয়ার সময় অনেক শিশুকেও দেখা যায়। পিতৃপরিচয়হীন এসব শিশু জন্মের পর থেকেই বন্দী জীবন পার করে আসছিল মায়ের সাথেই। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, সিরিয়ার বিভিন্ন কারাগারে বন্দী থাকা 1,37,000-এরও বেশি মানুষ মুক্তি পেয়েছেন। বন্দীরা কেউ কেউ প্রথমে এটি বিশ্বাসই করতে পারেননি। অনেকেই ভুলেই গিয়েছেন নিজের নাম। অনেক বন্দী জানেনই না গত 20 বছর কি ঘটেছে পৃথিবীতে। এতদিনের নির্যাতন শেষে তারা ভেবেছিলেন এটি হয়তো আরেকটি ফাঁদ। কিন্তু যখন তারা শোনেন শাসক আসাদের শাসন শেষ, তখন তাদের চোখ বেয়ে পড়ে আনন্দের অশ্রু। সময়ের পরিক্রমায় আবারও হয়তো শান্তির সুবাতাস বইবে সিরিয়ায়। হয়তো সিরিয়ার নাগরিকেরা পাবেন সুস্থভাবে বেঁচে থাকার সুযোগ, নিশ্চিত হবে মানবাধিকার। কিন্তু ইতিহাসের কালো অধ্যায়ের নির্মম সাক্ষী হয়ে থেকে যাবে এই সেদনায়া কারাগার। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।
এদিকে আসাদ পরিবারের 53 বছর শাসনের সমাপ্তি ও বহুদিনের গৃহযুদ্ধের ধাক্কা সামলে নেওয়ার চেষ্টা যখন করছে দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলো ও সাধারণ মানুষ, তখন এবার গাজা ও লেবাননের পর সিরিয়ায় দফায় দফায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। জাতিসংঘ ও আন্তর্জাতিক মহলের আপত্তি উপেক্ষা করে বেছে বেছে তারা ধ্বংস করছে সিরিয়ার ভূখণ্ডে থাকা অস্ত্র গুদাম, গোলাবারুদ মজুদ কেন্দ্র, বিমানবন্দর, নৌ ও সেনা ঘাঁটি। ছাড় পাচ্ছে না কোনো ধরনের সামরিক স্থাপনা। গোলান মালভূমির বাফার জোনের সাময়িক নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি সেনারা। সিরিয়ানরা যখন দেশ গুছাতে ব্যস্ত, তখন ইসরায়েলের লাগাতার হামলার পেছনে কি কারণ রয়েছে? তারা কি ইরানকে দুর্বল করতে গাজা ও লেবাননের পর সুকৌশলে সিরিয়ার মেরুদণ্ড ভেঙে দিতে চাইছে? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন হাফিজুল ইসলাম। বাশার আল আসাদের নাটকীয় পতনের পর সিরিয়ায় চলছে বিপজ্জনক পরিবর্তন। কখনো ইরানের সামরিক স্থাপনার অজুহাত, আবার কখনো সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর অস্ত্রাগার গুড়িয়ে দেওয়ার নামে লাগাতার হামলা চালাচ্ছে ইসরায়েল। ধ্বংস করে দিচ্ছে সিরিয়ার ভূখণ্ডে থাকা সমরাস্ত্র কারখানা, গোলাবারুদের গুদাম, বিমানবন্দর, নৌঘাঁটি ও সেনা ক্যাম্প। পুরনো শত্রুতা থাকলেও সিরিয়ায় এমন খোলামেলা বিমান হামলা চালানোর ধৃষ্টতা আগে খুব একটা দেখায়নি ইসরায়েল। তবে ইরান ও রাশিয়ার সরাসরি উপস্থিতি না থাকার সুযোগ নিয়ে এবার পরিকল্পিতভাবে সিরিয়ার সামরিক মেরুদণ্ড ভেঙে দিচ্ছে তেল আবিব। গাজা ও লেবাননের পর অস্থিতিশীল দেশটিকে নিয়ে কি করতে চাইছেন নেতানিয়াহু? 1974 সালে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির মাধ্যমে নিরাপদ বা নিরস্ত্রীকৃত সীমারেখা এলাকা হিসাবে গোলান মালভূমিতে স্থাপিত হয়েছিল জাতিসংঘ নির্ধারিত 400 বর্গ কিলোমিটারের বাফার জোন। আসাদকে উৎখাতের পরপরই গোলানের বাফার জোনে নিজের সৈন্যদের প্রবেশের ছবি প্রকাশ করে ইসরায়েল। তবে আনুষ্ঠানিকভাবে সেটা স্বীকার করেনি তেল আবিব। বিরোধপূর্ণ অঞ্চলটিতে আগের চাইতে শক্তিশালী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও সামরিক উপস্থিতি বৃদ্ধির মধ্য দিয়ে সুযোগের সদ্ব্যবহার করতে চাইছেন নেতানিয়াহু, এমনটাই মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। সিরিয়ার রাজধানী দামেস্কের 60 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত গোলান হাইটসের প্রতি সবসময়ই ছিল ইসরায়েলের নজর। 1967 সালে সিরিয়ার সাথে 6 দিনের যুদ্ধে কৌশলগত গুরুত্বপূর্ণ এই এলাকাটি দখল করে নেয় ইসরায়েল। 1981 সালে সেটিকে নিজেদের বলে ঘোষণাও করে তেল আবিব। তবে 2019 সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছাড়া অবৈধ এই দখলকে স্বীকৃতি দেয়নি আন্তর্জাতিক মহল। বর্তমানে অঞ্চলটির 30টির বেশি ইহুদি বসতিতে বসবাস করে 20,000-এর বেশি মানুষ। নানা সময়ে সিরিয়ায় আক্রমণ চালিয়ে আসছে ইসরায়েল। দীর্ঘদিন ধরে তাদের দাবি ছিল ইরানি সামরিক অবস্থানগুলো ধ্বংসই এসব হামলার লক্ষ্য। বাশার আল আসাদের পতনের পর নতুন করে তীব্র হওয়া আক্রমণের কারণ হিসাবে তেল আবিব বলছে সিরিয়ার সামরিক অবকাঠামো ধ্বংস করার ব্যাপারেই গুরুত্ব দিচ্ছে তারা। তবে মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকদের অনেকের ধারণা, ভবিষ্যতে যাতে ইসরায়েলের বিরুদ্ধে মাথা তুলতে না পারে সিরিয়া, সেটাই চাইছে নেতানিয়াহু প্রশাসন। লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর কাছে অস্ত্র পাঠানোর ক্ষেত্রে অন্যতম প্রধান সরবরাহ লাইন হিসাবে ব্যবহার হতো সিরিয়ার ভূখণ্ড। ইসরায়েল বিরোধী শক্তির তৎপরতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কৌশলগত ভূমিকা পালন করেছিলেন ইরানের মিত্র বাশার আল আসাদ। তার পতনের পর নতুন উদ্যমে মাঠে নেমেছে ইসরায়েল। সিরিয়ার সামরিক সক্ষমতা গড়িয়ে দেওয়ার তেল আবিবের পরিকল্পনা পুরোপুরি সফল হলে অনেকাংশে বদলে যাবে এই অঞ্চলের ক্ষমতার ভারসাম্য। গাজা ও লেবাননের পর হয়তো এখন সেদিকেই নজর রাখছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। শুধু সিরিয়া নয়, ষড়যন্ত্র শুরু হয়েছে ইরাক নিয়েও। সিরিয়ার পর এবার ইরাককে অস্থির করার পরিকল্পনা এগিয়ে নিচ্ছে ইসরায়েল মিত্র যুক্তরাষ্ট্র, এমন দাবি ইরানের। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ প্রতিনিধি মোহসেন রেয়াজি জানিয়েছেন, ইরাকে হামলার জন্য অন্তত 11,000 আইএস যোদ্ধাকে প্রস্তুত করা হয়েছে। সিরিয়ায় যুক্তরাষ্ট্রের একটি ক্যাম্পেই ওই আইএস যোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে দাবি রেজাইর। হিজল জোবায়ের ডেস্ক রিপোর্ট। শুরুতে সিরিয়া, এবারে ইরাক। হামলার ঝুঁকিতে ইরাকের মসুল ও তিকরিত এ লক্ষ্যে 11,000 আইএস যোদ্ধাকে একত্রিত করা হয়েছে। চাঞ্চল্যকর এমন দাবি জানাচ্ছে ইরান। শুধু সিরিয়া বা ইরাক নয়, পুরো মধ্যপ্রাচ্যেই সন্ত্রাসী কর্মকাণ্ডের ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা জানিয়েছে তেহরান। ইরানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে,
সিরিয়ায় সাফল্যের পর এবারে ইরাককে টালমাটাল করার পরিকল্পনা এগিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ সহচর ও বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক কমান্ডার ইন চিফ মোহসেন রেজাই বলেছেন, সন্ত্রাসীরা ইরাকে হামলার প্রস্তুতি নিচ্ছে। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্র অন্তত 11,000 আইএস যোদ্ধার বিশাল বাহিনী প্রস্তুত করেছে। রেজাই বলেন, ইরাকে হামলা চালানোর জন্য দীর্ঘদিন ধরে ওই আইএস যোদ্ধাদের সিরিয়ার উত্তরাঞ্চলের একটি মার্কিন সামরিক ক্যাম্পে প্রশিক্ষণ দেয়া হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে তারা ইরাকের মসুল ও তিকরিতের মতো শহরগুলোতে হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন তিনি। এর আগে 2014 সালে তৎকালীন নেতা আবু বকর আল বাগদাদির নেতৃত্বে ইরাক ও সিরিয়ার বিশাল অংশ দখল করেছিল আইসিস। সে সময় ওই অঞ্চলে তথাকথিত ইসলামী খেলাফতের ঘোষণা দিয়েছিল তারা। চূড়ান্ত সাফল্যের সময় সিরিয়ার 1/3 ও মসুল সহ ইরাকের 40% ভূখণ্ড ছিল আইসিসের দখলে। তবে 2017 সাল নাগাদ তারা 95% ভূখণ্ডের নিয়ন্ত্রণ হারায়। এরপরও তাদের পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়নি। এরপর থেকে তারা জনসাধারণের মধ্যে মিশে গিয়ে অতর্কিত হামলা, গুপ্ত হত্যা, অপহরণ সহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইরানের দাবি, সম্প্রতি সিরিয়ায় বাশার আল আসাদ সরকারকে উৎখাত করা বিদ্রোহীদের মাঝেও তারা আছে। বিদ্রোহীদের দিয়ে আসাদ সরকারকে হটানোর পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাত আছে বলে জানিয়েছেন খামেনি। এর মধ্য দিয়ে সিরিয়াকে নিজেদের খেলার মাঠে পরিণত করতে চায় ওয়াশিংটন ও তেল আবিব। ইরান বলছে, এরই মাঝে আসাদ সরকারকে উৎখাতের সুযোগে ইসরায়েল সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করতে শুরু করেছে। আসাদের পতনের পর ইসরায়েল সিরিয়ার বিভিন্ন স্থাপনায় 5 শতাধিক হামলা চালিয়েছে বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। মঙ্গলবার রেজাই বলেন, কেবল শেষ 24 ঘণ্টায় সিরিয়ায় 250-এর বেশি বিমান হামলা চালিয়েছে তেল আবিব। বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সিরিয়াকে সামরিক শক্তির দিক থেকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এছাড়া সিরিয়ার গোলান হাইটস ও বাফার অঞ্চলে ইসরায়েলি দখলদারিরও তীব্র নিন্দা জানাচ্ছে ইরান। একই সাথে এসব নিয়ে পশ্চিমা দেশগুলোর নীরবতারও সমালোচনা করছে তারা। তেহরান বলছে, ইসরায়েল সিরিয়ায় যে কর্মকাণ্ড চালাচ্ছে তা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। হিজল জোবায়ের, বাংলা ভিশন। অবৈধ বাংলাদেশিদের ধরতে দিল্লিতে শুরু হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান। আর বাংলাদেশ থেকে ব্যাপক অনুপ্রবেশের অভিযোগ তুলে এসব ঠেকাতে কঠোর ব্যবস্থার নির্দেশ দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অবৈধ বাংলাদেশি ধরার বিশেষ অভিযান চালানো হয়েছে রাজধানী দিল্লির কালিন্দিকুঞ্জ, উত্তরনগর, শাহিনবাগ ও জামিয়ানগরে। দিল্লির গভর্নর VK সাক্সেনার নির্দেশের পরদিন বুধবার থেকে বিশেষ এই অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযান চলাকালে সন্দেহভাজনদের অবস্থানে হানা দিয়ে নথিপত্র যাচাই বাছাই করা হয়। অভিযান চালানো হচ্ছে দিল্লির বস্তি এলাকা, ফুটপাত আর অনুমোদনহীন কলোনিগুলোতে। সন্দেহভাজনদের কাছে আসাম রাজ্যের নথিপত্র থাকলেও ধরা হচ্ছে। পুলিশি জিজ্ঞাসাবাদ আর যাচাই বাছাইয়ের অবৈধ প্রমাণ হলে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। এদিকে বাংলাদেশ সীমান্ত ঘেঁষা আসামে অবৈধ অনুপ্রবেশ নিয়ে জরুরি বৈঠক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার দাবি, গত কয়েক মাসে শত শত বাংলাদেশি অনুপ্রবেশ করেছে। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তরক্ষী, BSF আর আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন। অনুপ্রবেশকারী তাড়ানোর কৌশল হিসেবে আধার কার্ড দেওয়ার ক্ষেত্রে বিতর্কিত নাগরিকপঞ্জি বা NRC নিবন্ধন থাকার শর্ত ঘোষণা করেছেন আসামের মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, আসামের সুরক্ষায় ইসরায়েলের মতো নীতি গ্রহণ করতে হবে। বাংলাদেশের সাথে সম্পর্কের বিষয়ে দিল্লি একক কোনো রাজনৈতিক দলের পরিবর্তে জনগণকে প্রাধান্য দেবে বলে আশ্বস্ত করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বলেছেন, ভারতে বসে বাংলাদেশ নিয়ে শেখ হাসিনার সমালোচনায় সমর্থন নেই দিল্লির। বুধবার নয়াদিল্লিতে পার্লামেন্টের অ্যানেক্স ভবনে বিরোধী দলীয় MP শশী থারুর নেতৃত্বাধীন পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বাংলাদেশ সফরের বিস্তারিত তুলে ধরা হয়েছে।
আড়াই ঘন্টার বেশি সময় ধরে চলা বৈঠকে এমপিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম আর বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ নিয়ে কথা হয়েছে ওই বৈঠকে। মিশ্রি জানান, ভারতে বসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিয়ে হাসিনার সমালোচনাকে সমর্থন করে না নরেন্দ্র মোদী সরকার। এটি দুই দেশের সম্পর্কের একটি ছোট বাধা। তিনি বলেন, বাংলাদেশের সাথে সম্পর্ক কোনো একক রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ না রেখে জনগণের প্রতি মনোযোগ দিতে চায় ভারত। যুক্তরাষ্ট্রের ক্ষমতা হস্তান্তরের অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, গত 5 নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ার পর ওই মাসের শুরুর দিকেই চীনের প্রেসিডেন্টকে ওয়াশিংটনে অনুষ্ঠেয় অভিষেক অনুষ্ঠানে থাকার আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও সেই আমন্ত্রণ পাওয়া বা ওয়াশিংটন সফরের বিষয়ে কিছু জানায়নি বেইজিং। আগামী 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। প্রথম নির্বাহী আদেশে চীন থেকে আমদানি পণ্যের উপর 60% শুল্ক আরোপের আগাম বার্তা দিয়ে রেখেছেন ট্রাম্প। কারণ হিসেবে বলেছেন, যুক্তরাষ্ট্রে মাদক পাচার রোধে বেইজিং এর নিষ্ক্রিয়তার মাসুল হিসেবে চীনকে অতিরিক্ত 10% শুল্ক দিতে হবে। একই কারণে কানাডার উপরও 50% শুল্ক আরোপের হুমকি দিয়ে রেখেছেন ট্রাম্প। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।